আর বেলা অতিমারি আইন প্রযোজ্য হয় না। ফলে আমরা খুব পরিষ্কারভাবে বলছি, আমরা তীব্র নিন্দা করছি। বিজেপি নিশ্চিত তারা পরাজিত হতে চলেছে, তাই তাদের পা কাঁপছে। তাদের সঙ্গে মানুষ নেই। ত্রিপুরার মানুষ পুরো দস্তুর। তারা বাম দেখেছেন, তারা রাম দেখেছেন। এবার তারা সরাসরি জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে সরকার গড়তে দিতে চান। এই ভাইব্রেশনটা ত্রিপুরায় বোঝা যাচ্ছে, এই স্পন্দনটা ত্রিপুরায় বোঝা যাচ্ছে। সিপিআইএম ফেল করেছে বিজেপিকে রুখতে। সিপিআইএম ফেল করায় বামকে যারা ভোট দিয়েছিলেন তারা তৃণমূলের সঙ্গে যোগাযোগ করছেন, তৃণমূলের কাছে আসতে চাইছেন। কংগ্রেস কর্মীরা তৃণমূলের দিকে আসছেন, দলে দলে মানুষ রোজ যোগ দিচ্ছেন। বিজেপির অনেক কর্মী, ইভেন বিধায়ক, তারা যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করেন টুস্কি বাজিয়ে বিপ্লব দেবের সরকারকে ফেলে দেওয়ার জায়গায় আছে তৃণমূল, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সেটা মনে করেন না। বিজেপির বিধায়করা যোগাযোগ রাখছেন, কিন্তু আমরা মানুষের সমর্থন নিয়ে ভোটে জিতে এই সরকারকে উৎখাত করে তৃণমূল কংগ্রেসের সরকার গঠন করা হবে। মানুষের মহাজোট সঙ্গে থাকবে। ত্রিপুরার মানুষ দেখেছেন যে পশ্চিমবঙ্গে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, যোগী আদিত্যনাথ, এদের ডেলি প্যাসেঞ্জারি সত্ত্বেও তাদেরকে বাংলার মানুষ হারিয়ে দিয়েছেন। ত্রিপুরার মানুষ জানেন, কন্যাশ্রী থেকে রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, দুয়ারে রেশন, দুয়ারে সরকার, পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবারের কাছে পরিষেবা নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার। কেন ত্রিপুরার মানুষ পাবেন না? সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরার বিজেপি বলেছে, কেন আমরা গেছি? আরে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে বিপ্লব দেব পশ্চিমবঙ্গে এসে কুৎসা করেনি? দিল্লির নেতারা যখন ডেলি প্যাসেঞ্জারি করছিলেন আগরতলার ফ্লাইটে, বিজেপির নেতারা এখানে আসেননি? কেমন লেগেছিল? বাংলার মানুষ তো প্রত্যাখ্যান করেছেন। তো বিপ্লব দেব, আপনার দলের নেতারা যদি আগরতলা থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা এসে এখানে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে পারেন, তাহলে পশ্চিমবঙ্গের মানুষও 100 বার ত্রিপুরার দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামে ত্রিপুরার মানুষের পাশে থাকবে। আপনাদের ক্ষমতা থাকলে আপনারা রুখে নিন। আপনাদের কত গুন্ডা, কত লাঠি, কত গুলি, কত পুলিশ, কত মামলা আছে আমরা কড়ায় গন্ডায় বুঝবো। শিক্ষক থেকে সরকারি কর্মচারী, প্রত্যেকটি সেকশন ত্রিপুরার তারা শোষিত, বঞ্চিত। বাম ফ্রন্ট তাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলেই তারা বিকল্প খুঁজতে গিয়ে এই মায়াজালে জড়িয়ে পড়েছিলেন। এখন দেখছেন আরো খারাপ অবস্থা। বিকল্প কি? তৃণমূল কংগ্রেস। কেন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ? কেন তৃণমূল কংগ্রেস? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রত্যেকটি মানুষকে উন্নয়নের শরিক করে নিচ্ছে। ত্রিপুরার ছাত্রীরা কেন কন্যাশ্রী পাবে না? ত্রিপুরার মানুষ কেন রূপশ্রী পাবে না? ত্রিপুরার বাড়িতে কেন দুয়ারে রেশন যাবে না? ত্রিপুরার মা বোনেরা কেন লক্ষ্মীর ভান্ডার পাবেন না? এই সব মিলিয়ে যে পরিস্থিতি, ত্রিপুরা দু হাত তুলে তৃণমূল কংগ্রেসকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে প্রস্তুত। আর তাতে ভয় পেয়ে গিয়ে ভারতীয় জনতা পার্টি তারা এইভাবে হামলা করছে, সন্ত্রাস করছে, অঘোষিত জরুরি অবস্থা জারি করে রেখেছে। আমরা এর বিরুদ্ধে যা পদক্ষেপ নেওয়ার সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হবে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন। সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন। আমরা দলের তরফে নির্দিষ্ট সময় আপনাদের জানিয়ে দেওয়া হবে ঠিক কি পদক্ষেপ দল নিচ্ছে। কিন্তু কালকে যেমন দেখা গেছে 8 জন সাংসদ
এবং রাজ্যের মাননীয় মন্ত্রী ত্রিপুরার মানুষের পাশে রয়েছেন, ত্রিপুরা জাগছে, সেই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস ত্রিপুরার মানুষের প্রতি দায়বদ্ধ। ওখানে পরিবর্তন হবে, বিজেপি সরকার যাবে এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মানুষের মহাজোটের সরকার তৈরি হবে। তৃণমূল কংগ্রেস প্রস্তুত, ত্রিপুরার মানুষ প্রস্তুত। সেই জায়গায় দাঁড়িয়ে এই বিষয়টি, এই যে তাণ্ডব চলছে, কেন্দ্রের মানবাধিকার কমিশন আসুন ত্রিপুরায়। ত্রিপুরা রাজ্যপাল কি করছেন? দুটো রাজভবনের কি আলাদা আলাদা নিয়ম নাকি? আগের বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা হলো, তার পরবর্তীকালে আরো কয়েকজনের উপর হামলা হলো। সুদীপ রাহা গুরুতর জখম, জয়া দত্ত গাল থেকে রক্ত ঝরছে। তারপরে ওদের সহ, দেবাংশু সহ, আশিসবাবু সহ কলকাতা এবং ত্রিপুরার এক ঝাঁক নেতা নেত্রীকে, শর্মিষ্ঠাদি সহ সব অ্যারেস্ট করে রাখলো। কেন রাখবে? আমরা যখন টাইম চাইলাম, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস রাজ্যপালের টাইম চাইল, সময় দিন, রাজভবন থেকে বলা হলো 8 জন নয় 6 জনের বেশি দেখা করব না, চিঠি চেঞ্জ করে দিন। প্রাক্তন বিধায়ক সমীর চক্রবর্তী আবার কমিউনিকেট করলেন 6 জনের বেশি দেখা করব না, তাও 15ই আগস্টের পর জানাবো, আমি ব্যস্ত আছি। কেন 6 জন? না কোভিড চলছে বলে 6 জন। আর আমাদের রাজভবনে, আমাদের এখানে রাজ্যপাল, তার এখানে কোভিড নেই, তিনি তো বিরোধীদের হাত শক্ত করতে, বিজেপির দালালি করতে তিনি বসে আছেন। রাজভবনের বারান্দায় মেলা বসিয়ে সাংবাদিক বৈঠক করেন। তো এখানকার রাজ্যপাল, তিনি যদি, রাজ্যপাল পদকে আমরা সম্মান করি, সাংবিধানিক পদ, কিন্তু কোনো ব্যক্তি যদি সেটাকে বিজেপির দালালের পর্যায়ে পরিণত করেন, তাহলে সেই ব্যক্তির সমালোচনা তো করতেই হবে। তো এখানে যদি হয়, তাহলে আগরতলায় কেন রাজ্যপাল টাইম দিতে পারছেন না? কেন পারছেন না? গণতন্ত্র ওখানে ভুলুণ্ঠিত। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি, আমরা কোনো অবস্থায় ভয় পাচ্ছি না, ত্রিপুরার পাশে আছি, ত্রিপুরার মানুষের পাশে আছি, ত্রিপুরা তৃণমূল কংগ্রেস কর্মীদের পাশে আছি। যারা দলে দলে আসছেন তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। একজোট হয়ে মানুষের মহাজোট তৈরি তৃণমূলের নেতৃত্বে, তার আহ্বান জানাচ্ছি। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টায় নজর রাখছেন, যথাসময়ে যথাযথ পদক্ষেপ হবে। আপাতত আমাদের বক্তব্য, কেন্দ্রের মানবাধিকার কমিশন এবং মহিলা কমিশন অবিলম্বে ত্রিপুরা ভিজিট করুন, দেখুন ওখানে কি হচ্ছে। আমরাও লিস্ট দেব। মাঝরাত্রে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে বাড়ি থেকে, পেছনের দরজা ভেঙে, রান্নাঘর থেকে টেনে তুলে নিয়ে যাচ্ছে, মহিলা পুলিশ নেই। মাঝরাত্রে ছাড়া পুলিশ কাজ করে না, পুলিশের বুকের পাটা নেই। পুলিশকে বলবো আর 1.5 বছর ওই সরকার এই ঝুঁকি নেবেন না, এ কাজ করবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তীব্র বিরোধিতা করছি। সংবাদ মাধ্যমের উপর আজ আক্রমণ হয়েছে। এমনিতেই ওখানে একটা জরুরি অবস্থা, PB24 থেকে শুরু করে একের পর এক চ্যানেল বা মিডিয়া, তাদের কণ্ঠরোধ করতে জোর করে বন্ধ করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে আপনারা দেখেছেন, বিধানসভা নির্বাচন হয়েছে, একাধিক চ্যানেল, আমি নাম করতে চাই না, কেউ বাস্তব দেখিয়েছেন, কেউ হয়তো বিজেপিকে বেশি দেখিয়েছেন, কিন্তু তাদের তো টেলিকাস্ট হয়েছে। পশ্চিমবঙ্গে কোনো চ্যানেলকে বন্ধ করার কোনো চেষ্টা, ভাবনা, চিন্তা ভাবনা তৃণমূল কংগ্রেস করেনি। আর ত্রিপুরাতে চ্যানেলগুলো বন্ধ করা হচ্ছে, পোর্টালগুলোকে বন্ধ করানো হচ্ছে। গতকাল প্রেস ক্লাবের সামনে সাংবাদিকরা কর্মসূচি করতে বাধ্য হয়েছেন, আজ আবার সাংবাদিকদের গায়ে হাত পড়েছে। আমি পেশাগতভাবে সাংবাদিকতা থেকে আসা এবং দলগতভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন সদস্য, সৈনিক, আমি সংবাদ মাধ্যমের উপর হামলার তীব্র বিরোধিতা করছি এবং সারা দেশের সংবাদ মাধ্যমকে বলবো, ত্রিপুরায় চ্যানেল বন্ধ করছে, পোর্টালকে কাজ করতে দিচ্ছে না। এটা যদি সবাই না তুলে ধরা হয়, এটা একটা ভয়ঙ্কর জায়গায় চলে যাবে। যে যা বলছেন বলুন না, ত্রিপুরায় কারা
বিজেপির হয়ে কথা বলছেন, ত্রিপুরায় কারা মিথ্যা দেখাচ্ছেন সেটা কি আমরা জানি না? কিন্তু সে তাদের পলিসি দেখান। কিন্তু যারা বাস্তব দেখাচ্ছেন তাদের ম্যানেজমেন্টকে ফোন করে হুমকি দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা যোগাযোগ করেছিলাম তাদের ম্যানেজমেন্টের সঙ্গে, তারা বলেছেন, বলে দিচ্ছেন কোথার থেকে ফোন আসছে, কি হয়েছে। আমরাও চেষ্টা করছি ত্রিপুরার মিডিয়ার পাশে দাঁড়াবার, কিন্তু এটা শুধু গণতন্ত্র বাঁচানো মানে তৃণমূল কংগ্রেসের হয়ে সাহায্য চাইছি না, চাইছি ত্রিপুরার মানুষের হয়ে। আপনারা দেখুন, ত্রিপুরার একটা ছোট ঘটনা বলে দিই। আইনের জটে 10,323 জন রেগুলার শিক্ষকের চাকরি অনিশ্চয়তায় চলে গেছে। 10,323, ওইটুকু রাজ্য। কোর্টের জটিলতা, আইনি জটিলতা। মানিক সরকারের সময়, বামফ্রন্ট সরকারের সময়, বামফ্রন্ট সরকার কোর্টকে অ্যাপিল করে এক্সটেনশন দিয়েছিল। নির্বাচনের আগে বিজেপি ইস্তাহার প্রকাশ করে বলল, এই 10,323 জনের সমস্যা আমরা মানবিকতার সঙ্গে সমাধান করব। বিপ্লব দেব সরকার কি করেছেন? 2020 সালে একটা নোটিফিকেশনে 10,323 জন শিক্ষককে ছাঁটাই করে দিয়েছেন। পথে বসেছেন শিক্ষক পরিবারেরা, পাকা চাকরি, আত্মহত্যা করেছেন তারা। এমন করুণ দৃশ্য, শিক্ষক আত্মহত্যা করছেন, চিতায় ঝাঁপ মারছে তার স্ত্রী, অসহায় অবস্থা। আমরা বলছি, দেখুন, এই শিক্ষকদের ভোটের আগে বলা হয়েছিল আমাদের হয়ে মিটিং মিছিল করুন, আমরা আপনার সমস্যার সমাধান করব, যদি কোর্টে না হয় বিকল্প ব্যবস্থায়। আর আজকে শিক্ষকরা দাবি জানাতে গেলে লাঠি চালিয়ে অ্যারেস্ট করছে। তৃণমূল কংগ্রেস বলছে এই 10,323 জন শিক্ষকের সমস্যা মানবিকতার সঙ্গে সমাধান করা হবে। প্রত্যেকটি সেক্টর বিপন্ন, তারা বুঝতে পারছে বিজেপি কিছু করছে না, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, রান্নার গ্যাসের দাম বাড়ছে, ব্যাংকের সুদ কমছে, আর তার সঙ্গে অ্যাডিশনাল জঙ্গল রাজ চলছে। গণতন্ত্রের কণ্ঠ রোধ করা হচ্ছে, লাগাম ছাড়া সন্ত্রাস চলছে, অলিখিত জরুরি অবস্থা জারি করেছে। এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সর্বাত্মকভাবে লড়াই করবে। পার্থদা, পার্থদা বলেনি কবে? আপনাদের সবাইকে ধন্যবাদ। ইতিমধ্যেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শ্রী কুণাল ঘোষ আপনাদের বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। ৭৫তম স্বাধীনতা দিবস সারা ভারতবর্ষ জুড়ে উদযাপিত হচ্ছে। ভারতবাসীর সবচেয়ে বড় দুর্ভাগ্য এটাই যে এখন রাষ্ট্রীয় ক্ষমতা যাদের হাতে, স্বাধীনতা সংগ্রামে তাদের কোনো ভূমিকাই ছিল না। এই ভারতীয় জনতা পার্টির যিনি মূল মেন্টার সাভারকার সাহেব, তিনি ইংরেজদের হাত থেকে বাঁচার জন্য ইংরেজদের মুচলেখা দিয়েছিলেন যে জীবনে আমি ইংরেজের বিরুদ্ধে কোনো কথা বলবো না, আমাকে সেলুলার জেল থেকে মুক্ত করা হোক। অথচ এই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ভগৎ সিং কিংবা ক্ষুদিরাম বোস এরা কেউ কোনোদিন মুচলেখা দেননি, ফাঁসির দড়ি গলায় পরে নিয়েছিলেন। ওই আন্দামান জেলেই বাংলার উল্লাসকর দত্ত কিংবা হেমচন্দ্র কানুনগো এরা কোনোদিন কেউ ইংরেজদের কাছে মুচলেখা দেয়নি, তাই তাদের আন্দামানের সেলুলার জেলে থাকতে হয়েছিল। এই ভারতীয় জনতা পার্টি স্বাধীনতা সংগ্রামে ভারত ছাড়ো আন্দোলনের সময় সমস্ত বীরদের ইংরেজদের হাতে ধরিয়ে দিয়েছিল। ভারতবর্ষের দুর্ভাগ্য, স্বাধীনতা সংগ্রামে যাদের কোনো ভূমিকা ছিল না, আজকে রাষ্ট্রীয় ক্ষমতা তাদের হাতে। এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানে না বলেই আজকে যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভাষণ দেন, তাকে বলতে হয় যে মাতঙ্গিনী হাজরা আসামের লোক ছিলেন। অর্থাৎ স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সম্পর্কে এদের কোনো ধারণাই নেই। অর্থাৎ স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে যাদের কোনো ধারণা নেই, তারা যে অন্যের মানুষের স্বাধীনতা হরণ করবেন এটাই বাস্তব। এবং সেই হিসেবেই এদের ফ্যাসিস্ট চেহারাটা ত্রিপুরায় আজকে উন্মুক্ত করে দিয়েছে
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আজকে ওদের ত্রিপুরার ফ্যাসিস্ট যে চেহারা সেটা উন্মোচিত হয়ে গেছে সারা ভারতবর্ষের মানুষের সামনে। আইপ্যাকের টিম থেকে শুরু করে আমাদের যুব নেতা সুদীপ রাহা, দেবাংশু, জয়া দত্ত, এদের উপর আক্রমণ থেকে শুরু করে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তার মন্দিরে পুজো দেওয়া থেকে শুরু করে আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বোস থেকে আরম্ভ করে কুণাল ঘোষ থেকে আরম্ভ করে সবার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা করে এরা ভাবছে জরুরি অবস্থা জারি করার পরিস্থিতি তৈরি করে গণতন্ত্রকে ধর্ষণ করে এরা ভাবছে গায়ের জোরে ত্রিপুরায় ক্ষমতায় এরা দীর্ঘদিন ধরে আসীন থাকবেন। আজকে বিজেপির হয়ে যে মস্তানরা ত্রিপুরার বুকে গুন্ডামি করছেন, এরাই একটা সময় সিপিএমের হয়ে ত্রিপুরার বুকে গুন্ডামি করতেন। ত্রিপুরার হয়ে এই লোকগুলো গুন্ডামি করে ত্রিপুরার বুকে কিন্তু সিপিএমের সরকার রাখতে পারেনি। আর আজকে যদি বিপ্লব দেব ভাবেন এই গুন্ডাদের দিয়ে গুন্ডামি করিয়ে তিনি ত্রিপুরায় সরকার ধরে রাখতে পারবেন, আমি বলবো তিনি মূর্খের স্বর্গে বাস করছেন। আমাদের সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ত্রিপুরায় দাঁড়িয়ে ঘোষণা করেছেন বিপ্লব দেবের শেষের দিনের শুরু। আমি ত্রিপুরার সমস্ত ভারতীয় জনতা পার্টির এই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে সমস্ত মানুষকে অনুরোধ করব, তৃণমূল কংগ্রেসের পতাকার তলায় একত্রিত হন। যেরমভাবে বাংলার বুকে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের পতাকার তলায় দাঁড়িয়ে বাংলার মানুষ মহাজোট তৈরি করে 2011 সালে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির 34 বছরের অপশাসন আমরা দূর করতে পেরেছিলাম, ঠিক তেমনিভাবে ত্রিপুরার সমস্ত মানুষের মহাজোট তৈরি করে আমরা ত্রিপুরার বুক থেকে এই ফ্যাসিস্ট শক্তিকে অপসারিত করব। এটা আজকে স্বাধীনতা দিবসের 75তম স্বাধীনতা দিবস উদযাপন করতে গিয়ে এটা আমাদের প্রতিজ্ঞা। আমাদের ত্রিপুরার মানুষের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে, আমাদের ভারতবর্ষের মানুষের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। কারণ একটা ফ্যাসিস্ট শক্তি আজকে ভারতবর্ষের উপর রাজত্ব করছে, যে দলটার স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা ছিল না। আমি তাই আপনাদেরও অনুরোধ করব সাংবাদিক মহলকে, আজকে সাংবাদিকদের স্বাধীনতাও বিপন্ন। পশ্চিমবাংলার বুকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচনের সময় 18 বার মিটিং করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী 31 বার মিটিং করেছেন, ভারতীয় জনতা পার্টির সভাপতি 41টা মিটিং করেছেন, 17টা মুখ্যমন্ত্রী মিটিং করেছেন, 22টা ক্যাবিনেট মিনিস্টার মিটিং করেছেন, হাজার হাজার বাইরের নেতারা এসে মিটিং করেছেন। কোথাও বাংলার নির্বাচনে কাউকে বাধা দেওয়া হয়েছে? সবার বিরুদ্ধে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার মানুষ যে লড়াই করেছেন, বাংলার মানুষের মহাজোট মমতা বন্দ্যোপাধ্যায়কে 213টা আসনে জয়ী করেছে। তাহলে এত ভয় কিসের, এত ভাবনা কিসের? 17 মাস বাদে নির্বাচন, এত ভয় কিসের? আসলে ত্রিপুরার মানুষ এই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আস্তে আস্তে ভয় কাটিয়ে রাস্তায় নামতে শুরু করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পতাকার তলায়। আজকে যে বাক স্বাধীনতা রুদ্ধ, আজকে যে গণতন্ত্র ধর্ষণ হচ্ছে ত্রিপুরার বুকে, আজকে যে সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে, আজকে আমাদের দুই মহিলা সাংসদের উপরে আক্রমণ হয়েছে, দোলা সেন, অপরূপা পোদ্দার। আমি আশা করব সমস্ত গণতন্ত্রপ্রেমী মানুষ এবং গণতন্ত্রের যে পীঠস্থান, যে সমস্ত স্তম্ভ, তাদের মধ্যে সাংবাদিকরাও অন্যতম ভূমিকা পালন করেন। আসুন আমরা সবাই মিলে 75তম স্বাধীনতা দিবসে এই প্রতিজ্ঞা করি, অ্যাট এনি কস্ট ভারতবর্ষের স্বাধীনতাকে রক্ষা করবই। আরেকটা জিনিস বলে দিই, আমি প্রশ্নের উত্তর আমরা দেবো, যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করব, যেটুকু আমাদের এখতিয়ারে পড়ে। তো আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে খেলা হবে দিবস আগামীকাল, একেবারে উন্মাদনার সঙ্গে আন্তরিকভাবে ক্রীড়াপ্রেমীরা এই দিবস পালন করবেন। মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার যে ডাক দিয়েছেন খেলা হবে দিবস, সেটি পালিত হবে, পশ্চিমবঙ্গে পালিত হবে এবং অনেক জায়গায় পালিত হতে শুরু করেছে। সব দুদিনের টুর্নামেন্ট আজ থেকে শুরু, কাল থেকে সব প্রাইজ ডিস্ট্রিবিউশন এইসব হবে।
সর্বস্তরের মানুষ, শুধু তৃণমূল কংগ্রেস কর্মীরা নন, ছাত্র যুব সবাই, তরুণ তরুণী, খেলা হবে দিবস পালন হচ্ছে এবং ত্রিপুরা সহ যতগুলি রাজ্যে পালিত হবে সেটা কাল বিকেলে আপনারা বুঝতে পারবেন। আমি এখানে একটা কথা বলি, এখানে বিজেপির যে বক্তারা, কেউ কলকাতায় আর দু একজন ত্রিপুরায়, এই খেলা হবে দিবস নিয়ে যে কুৎসিত প্রচার করছেন, তাদের একটা স্পষ্ট উত্তর দিয়ে রাখি। তারা ইতিহাসের পাতা থেকে কোনো একটা কলঙ্কজনক ঘটনাকে তুলে এনে তারা এখন সেই তারিখটিকে উপলক্ষ করে বোঝাতে চাইছেন কেন খেলা হবে দিবস, এই তারিখে কেন খেলা হবে দিবস। এতে আরো প্রমাণিত হচ্ছে বিজেপির সঙ্গে বাংলার ছাত্র যুব, বাংলার ময়দান, বাংলার খেলা কোনো সম্পর্ক নেই। 1980 সালের 16ই অগস্ট এই দিনটাতে ময়দানে একটি দুর্ঘটনায়, বড় ম্যাচ ছিল মোহনবাগান ইস্ট বেঙ্গল, বেশ কয়েকজন ক্রীড়াপ্রেমীর মৃত্যু হয়েছিল, 16 জন। তো সেই 16 জনের মৃত্যুকে স্মরণ করে এই দিনটিতে কেউ বলেন ক্রীড়াপ্রেমী দিবস, কেউ বলেন ফুটবল প্রেমী দিবস। 1981 সাল থেকে এই দিনটি কিন্তু পালন হয়ে আসছে। কোথাও খেলার আয়োজন হয়, কোথাও রক্তদান শিবির হয়, কেউ ফুটবল খেলেন, কেউ ক্রিকেট খেলেন, কেউ কোনো কর্মসূচি করেন, কিন্তু বাংলা খেলা প্রেমী রাজ্য, সেই জায়গায় দাঁড়িয়ে এই দিনটি 1981 সাল থেকে বেসরকারিভাবে বিভিন্ন ক্রীড়াপ্রেমীরা পালন করে আসছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার তার আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছেন এবং আমি বিজেপিকে বলবো, ত্রিপুরার মুখপাত্র যারা বলছেন তাদের বলবো, ছবি দেখবেন 2014 সাল 16ই আগস্ট খেলা দিবস পালন করছেন, ব্যানার নিয়ে মিছিল করেছেন আপনাদের তখনকার সভাপতি রাহুল সিনহা, প্রাক্তন রাজ্যপাল যাকে দিলীপ ঘোষ চৌকাঠ পেরিয়ে ঢুকতে দিচ্ছে না, অতৃপ্ত আত্মা তথাগত রায়, সিদ্ধার্থনাথ সিং, আপনারা তো মিছিল করেছেন এই কলকাতায় খেলা দিবস পালন করে। কেন না, এটা ছাত্র যুব তরুণরা, ক্রীড়াপ্রেমীরা এটা পালন করেন। আপনারা তখন হঠাৎ সে বছরটা পালন করলেন, তার আগেও করেননি, তার পরে করেছেন কিনা জানি না। তো আপনারা একবার হুজুক তুলে পালন করলেন, আর বাংলার মানুষ যেটা পালন করে আসে, মাননীয় মুখ্যমন্ত্রী পাশে দাঁড়াচ্ছেন, সরকারের তৈরি করা ফুটবল উপহার দিচ্ছেন, এর বেলা আপনাদের মনে হচ্ছে অন্য ঘটনা, অন্য দিন 2014 সালে পালন করেছিলেন কেন? আগে তার জবাব দেবেন, তারপর এই বিষয়ে দ্বিতীয় কথা বলবেন। আপনাদের অনুরোধ করছি, আপনারা যেটা পালন করেছেন, করতে পারেননি, আপনাদের সংগঠন নেই, বাংলার মানুষ আপনাদের পাত্তা দেয় না। একবার নেমেছিলেন 17টা লোক নিয়ে, আর দ্বিতীয়বার বেরোবার সাহস দেখাননি। কিন্তু আপনাদের কোনো রাইট নেই এটা নিয়ে প্রশ্ন করবার। প্রত্যেকটা তারিখের আপনি যদি ডেট ডিকশনারি দেখেন, কোনো তারিখে কোনো ভালো ঘটনা থাকে, অতীতে কোনো খারাপ ঘটনাও থাকতে পারে। আমরা অতীতের ভুল থেকে শিক্ষা নিতে পারি, কিন্তু ভালো ঘটনাই আমরা মনে রাখবো, খারাপ ঘটনা পালন করা যায় না। সমস্যা হচ্ছে মন যদি সাদা থাকে, চোখ যদি পরিষ্কার থাকে, তাহলে আপনি ভালোগুলোকে ভালোভাবে পালন করবেন। আর শকুন যদি হন, তাহলে তার নজর ভাগাড়েই যাবে। তো ফলে তৃণমূল কংগ্রেস ছাত্র যুবদের সঙ্গে নিয়ে খেলার স্পিরিটটাকে তুলে আনতে চায়, ক্রীড়াপ্রেমীদের পাশে দাঁড়াতে চায়। যে ফুটবলগুলো মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করিয়ে দিচ্ছেন, তার সঙ্গেও কর্মসংস্থান জড়িত। সেই ফুটবলগুলো তৈরি হচ্ছে, আন্তর্জাতিক মানের ফুটবল তৈরি করছে বাংলা। তো সেই জায়গায় দাঁড়িয়ে খেলা হবে দিবস পালিত হবে, সমস্ত রকম প্রস্তুতি চলছে। বিজেপিকে অনুরোধ করব, আপনারা জানেন না কলকাতা ফুটবলের ইতিহাস, ক্রীড়াপ্রেমীদের ইতিহাস, ময়দানের ইতিহাস, আপনারা দয়া করে বিভেদের বিষ না ছড়িয়ে ছাত্র যুব তরুণ তরুণীরা প্রাণ দিয়ে যাতে সামিল হচ্ছেন, আনন্দে সামিল হচ্ছেন, স্বতঃস্ফূর্তভাবে সামিল হচ্ছেন। আপনারা বিজেপি কর্মীদের অনুরোধ করব, আপনাদের ছেলে মেয়েদের আপনারা ঠেকিয়ে রাখতে পারবেন না। কালকে সব লুকিয়ে মাস্ক পরে খেলতে নামছে,
পাড়ায় পাড়ায় তৃণমূলের কাছে মাস্ক চাইছে, বলে দিচ্ছে আমরাও খেলবো, আমাদের কেউ বাদ দিস না, মাস্ক পরে নামবো যাতে আমার পার্টির লোকেরা চিনতে না পারে। ফলে বিজেপিকে অনুরোধ করব এরম একটা ইতিবাচক কর্মসূচি থেকে আপনাদের ঘৃণ্য নজরটা দূরে রাখুন। আর কি কি প্রশ্ন? শোনা যাচ্ছে যে 6টার সময় ত্রিপুরায় একটা সাংবাদিক সম্মেলন হওয়ার কথা ছিল আপনাদের, তো সেখানে জায়গা পাওয়া যাচ্ছে না, অনুমতি পাওয়া যাচ্ছে না প্রেস কনফারেন্স। আমি অনেক আগেই বলেছি যে অলিখিত জরুরি অবস্থা, ঠিক আছে, আনডিক্লেয়ার্ড এমার্জেন্সি চালু হয়েছে ত্রিপুরায়। এটা ত্রিপুরায় যে সাংবাদিকরা গিয়েছেন চোখে দেখে এসেছেন। যে হোটেলে আমরা ছিলাম এক সময়, সুদীপ, দেবাংশু, জয়রাও ছিল, বা ত্রিপুরার অন্য জেলার নেতারা যখন আগরতলায় আসছেন যে হোটেলগুলি ব্যবহার করতেন, দল মিলে গুন্ডারা গিয়ে হুমকি দিয়ে আসছে তৃণমূলের কোনো মিটিং করতে দেয়া যাবে না, হল দেয়া যাবে না, হোটেল দেয়া যাবে না, মাইক দেয়া যাবে না, গাড়ি দেয়া যাবে না, ট্রাভেল এজেন্সিগুলোকে হুমকি দেয়া হচ্ছে। মাননীয় মন্ত্রী ব্রাত্য বসুকে যে গাড়ি আনতে যাওয়ার কথা ছিল, তার ট্রাভেল এজেন্টকে বলা হয়েছে ব্রাত্যকে গাড়ি দিলে ভেঙে চুরমার করে দেওয়া হবে, দায়িত্ব কারণ নেওয়া হবে না। রাত্রি 11টায় ব্রাত্য বিকল্প গাড়ির ব্যবস্থা করছে। এটাকেই তো জরুরি অবস্থা বলছি। বলুন তো, গোটা বিধানসভা নির্বাচন পর্বে এতজন বিজেপি নেতা এসছেন, হাজার হাজার বিজেপি কর্মী, আপনারা সাক্ষী, সংবাদ মাধ্যম সাক্ষী, জেলায় জেলায় হোটেলগুলো ভরে ছিল বিজেপির কর্মীতে এবং অন্য স্টেটের বিজেপির কর্মীতে। কই, কাউকে তো আমরা গাড়ি দিতে বারণ করিনি, কোনো হোটেলকে তো আমরা ঘর দেয়া যাবে না বলিনি। আমাদের কনফিডেন্স ছিল মানুষ আমাদের সঙ্গে আছেন, আমরা ইলেকশন জিতব। ত্রিপুরায় হোটেল দিচ্ছে না, সাউন্ড সিস্টেম যাদের তাদের বারণ করে দিচ্ছে, গাড়ি দিচ্ছে না। ফলে এই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরায় অঘোষিত জরুরি অবস্থা চলছে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বিজেপির জমায়েত চলছে, আবার একটা নতুন জায়গায় জমায়েত করছে বিজেপি, এক্ষুনি খবর পেয়েছি। আরেকটি জায়গায় জমায়েত শুরু করেছে, হামলা করার তালে আছে। এখন পুলিশকে বলা হয়েছে, এখন পুলিশ যদি না দেখে সেই জায়গাটা তো আমরা অসহায়, আমরা তো ওখানে মারামারি করতে যাচ্ছি না, আমরা ওখানে মারামারি করতে যাচ্ছি না, আমরা মানুষের উপর ভরসা রাখি। যেটা পার্থদা বলেছেন, ত্রিপুরায় যে গুন্ডামিটা সিপিএম করেছে সেই গুন্ডাগুলো এখন তো বিজেপির আশ্রয়ে রয়েছে। ফলে এই গুন্ডাগর্দি সিপিএমকে বাঁচাতে পারেনি, বিজেপিকেও বাঁচাতে পারবে না। তৃণমূলের কাছে পরাজিত হতে হবে, কারণ তৃণমূলের সঙ্গে মানুষ আছে। আপনারা ত্রিপুরায় মানুষের সঙ্গে কথা না বললে ফিল করতে পারবেন না কিভাবে মানুষ তৃণমূলের পাশে থাকছেন। সরকারি কর্মচারী নেতারা, একাধিক পুলিশ, একাধিক বিধায়ক, তারা যোগাযোগ করছেন, ভয়েস প্রকাশ্যে বলতে পারছেন না, মাঝরাত্রে দেখা করছেন, কলকাতায় এসে দেখা করেছেন, হোয়াটসঅ্যাপ কলে কথা বলছেন, তারা পরামর্শ দিয়ে দিচ্ছেন, আরো 10টা নাম দিয়ে দিচ্ছেন। আমি আবার বলছি, আমি রিপিট করছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন 5 মিনিটে এই সরকারকে ফেলে দেবেন, 5 মিনিটে আড়াআড়ি ভাবে ভাঙবে বিজেপির সরকার। একজন দিল্লি গিয়ে হাতে পায়ে ধরে আমায় মুখ্যমন্ত্রী রাখুন, আর একজন ডেট দিচ্ছেন অমুক তারিখের পর আমি মুখ্যমন্ত্রী, ক্যাবিনেট সাজিয়ে ফেলেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির বিধায়করা মনে করছেন ওই দলটায় কোনো গণতন্ত্র নেই। বিজেপির বিধায়করা মনে করছেন তাদের দম বন্ধ লাগছে। বিজেপির বিধায়করা মনে করছেন বিজেপির অভ্যন্তরে অক্সিজেন নেই। সেই জায়গায় দাঁড়িয়ে তারা তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্ত, আমরা বিধায়কদের দল বদল করিয়ে সরকার গঠন করব না। মাত্র 1.5 বছর বাকি, আমরা মানুষের কাছে যাব, মানুষ জানবেন আমরা কি করতে চাই। তৃণমূলকে একটা ভোট দেওয়া মানে বাড়ির মেয়েটি কন্যাশ্রী পাবে, তৃণমূলকে একটা ভোট দেওয়া মানে বাড়ির মেয়েটি রূপশ্রী পাবে, তৃণমূলকে একটা ভোট দেওয়া মানে বাড়ির মা বোনেরা তারা পাবেন লক্ষ্মীর ভান্ডার, তৃণমূলকে একটা ভোট দেওয়া মানে আপনি স্বাস্থ্য সাথীর কার্ড পাবেন, তৃণমূলকে একটা ভোট দেওয়া মানে দুয়ারে রেশন আপনার সংসার অবধি পৌঁছবে, তৃণমূলকে একটা ভোট দেওয়া মানে দূর দূরান্তরে স্কুল যাওয়া ছাত্রছাত্রীরা সবুজ সাথীর সাইকেল পাবেন। পশ্চিমবঙ্গের প্রতিটা স্কিম
তৃণমূল কংগ্রেসের সরকার ত্রিপুরা ইমপ্লিমেন্ট করবে, মানুষ জানেন। ফলে কে মারছে, কজন মিছিলে বেরোচ্ছে এটা বিষয় নয়। যারা বিজেপির ভয়ে, বিজেপির হুইপ মানতে বাধ্য হয়ে বিজেপির মিছিলে গিয়েছিলেন, বিজেপি জানে না তারা এখন তৃণমূলের ভোটারে পরিণত হয়েছেন। যারা বিজেপির মিছিলে ছিলেন, সেই মেয়েটি, সেই বোনটি, সেই দিদিটা, তারাও জানে কন্যাশ্রী পেতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াতে হবে। তারা জানে রূপশ্রী পেতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দাঁড়াতে হবে। ত্রিপুরায় যাদের নিয়ে মিছিল বিজেপি করবে, প্রত্যেকটা ভোট এবার তৃণমূল কংগ্রেসের কাছে আসছে, এটা বিজেপি বুঝে গেছে। সেই জন্য স্বাধীনতা দিবসের দিন নরেন্দ্র মোদী লালকেল্লার ভাষণ থেকে বলছেন মাতঙ্গিনী হাজরা আসামের, অবিলম্বে ক্ষমা চাইতে হবে প্রধানমন্ত্রীকে। এটা বাংলার অপমান, বাংলার স্বাধীনতা সংগ্রামীদের অপমান, বাংলার মহিলাদের অপমান। সবাই জানেন মাতঙ্গিনী হাজরা তিনি শুধু বাংলার ইতিহাসের জন্য নয়, ভারতবর্ষের ইতিহাসের। ইংরেজ ভারত ছাড়ো যেদিন মহাত্মা গান্ধী ডাক দিয়েছিলেন, মাতঙ্গিনী হাজরা বুক পেতে গুলি নিয়েছিলেন। তাকে অবলীলায় প্রধানমন্ত্রী বলে দিলেন আসাম কা মাতঙ্গিনী হাজরা। এখন আমি অবাক হয়ে যাচ্ছি, ক্ষমা চাইলেন না। আর দিলীপ ঘোষ বললেন এরম ছোটখাটো ভুল, হাজার হাজার এরম স্বাধীনতা সংগ্রামী আছে, ছোটখাটো ভুল। ছোটখাটো স্বাধীনতা সংগ্রামীদের আরো অপমান করছেন আপনারা। প্রধানমন্ত্রী যার নাম মুখে আনছেন, যে উচ্চতার, সেই শ্রদ্ধেয়া, আপনি জানেন না তিনি বাংলার? আর পূর্ব মেদিনীপুরের যে গদ্দার, বিশ্বাসঘাতক, বেঈমান, কথায় কথায় ভূমিপুত্র ভূমিপুত্র বলে, তার উচিত প্রধানমন্ত্রীর বিরোধিতা করা, তার উচিত হাত জোড় করে ক্ষমা চাওয়া যে পূর্ব মেদিনীপুরের অগ্নিকন্যা মাতঙ্গিনী হাজরা তাকে আসাম বলে চালিয়ে দিচ্ছে। আর সেই দিন ত্রিপুরায় জাতীয় পতাকা তুলতে যাওয়া দুই মহিলা সাংসদ দোলা সেন এবং অপরূপা পোদ্দার, তাদের উপর প্রাণঘাতী আক্রমণ করছে, গুন্ডা নামিয়ে দিচ্ছে রাস্তায়। পুলিশ নীরব দর্শক হয়ে আছে। অঘোষিত জরুরি অবস্থা জারি করে রেখেছে ত্রিপুরায়। এর বিরুদ্ধে আন্দোলন চলবে, যথাযথ পদক্ষেপ হবে এবং এর শেষ হবে ত্রিপুরায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এবং ত্রিপুরার ভূমিপুত্রদের সঙ্গে নিয়ে ত্রিপুরার মানুষের মহাজোটের সরকার, তারা ত্রিপুরায় শপথ নেবেন। এবং যে সন্ত্রাস হচ্ছে, যে পুলিশ কর্মীরা আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাওয়াচ্ছেন, ত্রিপুরার তৃণমূল কংগ্রেস কর্মীদের বলবো, কেউ রিয়াক্ট করবেন না, কেউ পাল্টা অসহিষ্ণু হবেন না। শুধু এই পুলিশ অফিসারদের নাম ঠিকানাগুলো লিখে রেখে দিন। যেদিন ভোটের ফল বেরোবে, বিজয় আর মিষ্টি এদের বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসবো। শুধু পুলিশের অফিসারগুলোর নাম লিখে দিন। কোনো রকম অসহিষ্ণু কাজ করবেন না, কোনো রকম পাল্টা মার মারবেন না। আমাদের এখন মার খাওয়া কাজ, যদি ওরা মনে করে তাহলে আমরা মার খাওয়ার জন্য আরো 100 বার যাব। মানুষ জানেন তৃণমূল কংগ্রেসের সরকার আসছে, শুধু সময়ের অপেক্ষা। আরেকটা প্রধানমন্ত্রী গতকাল টুইট করেছিলেন যে এই দেশভাগ একটা বিভীষিকা, এবং লালকেল্লাতেও আচমকা এই মন্তব্যটা ঘুরে ফিরে এলো। এই প্রসঙ্গগুলো বারবার অবতারণা করছেন কেন? বিশেষ কোনো কারণ? ইনি ভোটের জন্য, বাংলায় উপনির্বাচন আছে, পাঞ্জাবের ভোট আছে, ইনি খুব কুৎসিতভাবে দেশভাগের যন্ত্রণাটাকে উস্কে দিয়ে ধর্মীয় বিভাজন চাইছেন। প্রধানমন্ত্রীকে বারবার বলে দিতে চাই, স্বাধীনতা আন্দোলন এবং দেশভাগ, এই যন্ত্রণাটা বাংলাকে সহ্য করতে হয়েছে, পাঞ্জাবকে সহ্য করতে হয়েছে। গুজরাটের কোনো অবদান সেই সময়, সেখান থেকে অনেক মনীষী এসছেন, মহাত্মা গান্ধী এসছেন, সবাই এসছেন, কিন্তু দেশ ভাগের যন্ত্রণাটা বাংলা আর পাঞ্জাবের উপর দিয়ে গিয়েছে। ফলে এই আগুন নিয়ে খেলবেন না। আমরা এখন পুরনো কথা বিষ ঢালার জন্য ব্যবহার করি না। পুরনো স্মৃতি আমরা এমনভাবে স্মৃতিচারণ করি যাতে সেই ভুল আর না হয়। আপনারা ভেদাভেদ করেন, আমরা মিলনের কাজ করি। মহাত্মা গান্ধীকে যারা হত্যা করেছেন তাদের উত্তরসূরিদের সমর্থক হচ্ছে এই নরেন্দ্র মোদীর দল। মহাত্মা গান্ধীকে যারা গ্রেপ্তার করে হত্যা করেছেন
তাদের উত্তরসূরি হচ্ছে এই নরেন্দ্র মোদীর দল। যখন মহাত্মা গান্ধী থেকে শুরু করে দেশের অসংখ্য মানুষ স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন, তখন ব্রিটিশকে ভয় পেয়ে কাঁপতে কাঁপতে দাসখত দিয়ে জেল থেকে যারা বেরোতেন তারা হচ্ছে নরেন্দ্র মোদীর দল। আর আজকে দেশ ভাগের কথা তুলে, যন্ত্রণার কথা তুলে দিয়ে ধর্মীয় বিভাজন করতে চাইছেন। আজকের প্রজন্ম, আজকের মানুষ, আমরা কি প্রাগৈতিহাসিক যুগে ফিরে যাব? এটা হতে পারে? প্রধানমন্ত্রীকে বলবো, আপনি আগে দাম কমানোর দিনটা ঘোষণা করুন। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস দাম কমানোর দিন ঘোষণা করুন। অমুক দিন থেকে আপনি 14 সালে যেদিনকে শপথ নিয়েছিলেন সেই দামে আগে ফেরত দিন। কারণ আন্তর্জাতিক বাজারে দাম কমেছে, আপনার জমানায় বেড়েছে। কি করে হয়? মানুষকে আপনি পেট্রোল সেঞ্চুরি করবে, ডিজেল সেঞ্চুরির কাছে, রান্নার গ্যাসে হাত দেওয়া যাচ্ছে না, ব্যাংকের সুদ কমছে, সমস্ত বীমা থেকে আরম্ভ করে আপনি বেসরকারীকরণ করছেন, আর মানুষকে অন্যদিকে ভুলিয়ে রাখতে আপনি ধর্মের নামে বিভাজন করছেন। আমি দেশকে অনুরোধ করব, সহ নাগরিকদের অনুরোধ করব, ওদের এই প্ররোচনায় পা দেবেন না। আর বিজেপিকে বলবো, আগে আপনারা 2014 সালে যে তারিখে নরেন্দ্র মোদী শপথ নিয়েছিলেন সেই তারিখের দাম, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস কবে ফেরত দিচ্ছেন সেই তারিখটা আগে ঘোষণা করুন। আগে সেই দিবসটা ঘোষণা করুন। কারণ তারপরে আন্তর্জাতিক বাজারে দাম কমছে, আপনার জমানায় দাম বাড়ছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার, ভোট পোলারাইজেশনের যে কুৎসিত নোংরামি করছেন, এটা কিন্তু রুটি, কাপড়া ওর মাকান, এর থেকে নজর ঘুরিয়ে রাখতে, মানুষকে ধর্মের আফিং খাওয়াতে বিজেপি এই নোংরামি করছে। ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ, ত্রিপুরার মানুষ এতে সাড়া দেবে না। হ্যাঁ, তার থেকেও আর একটা বড় কথা হচ্ছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রথমেই যেটা বললাম, রাষ্ট্রীয় ক্ষমতা তাদের হাতে যাদের সাথে স্বাধীনতা সংগ্রামের কোনো যোগাযোগই ছিল না। অর্থাৎ এই যে ভারত ভাগ হয়েছে, ভারতীয় জনতা পার্টি এমন একজনের নাম করতে পারবে না যিনি পূর্বসূরি ছিলেন ভারতীয় জনতা পার্টির। একজন স্বাধীনতা সংগ্রামীর নাম করতে বলবে, ভারতীয় জনতা পার্টি করতে পারবে না। একজন স্বাধীনতা সংগ্রামীর নাম যিনি ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি ছিলেন। আর কিছু নেই। সবাই মিলে খেলবো, তুমি চলে এসো। সারা বাংলা জুড়ে আমি শুধু এইটুকু বলছি যে ত্রিপুরার পরিস্থিতি উদ্বেগজনক। সেখানে অঘোষিত জরুরি অবস্থা জারি করে তারা দমন পীড়ন চালাচ্ছে, নিপীড়ন চালাচ্ছে, গণতন্ত্রের কণ্ঠরোধ করছে। সেখানে গোটা পরিস্থিতিতে আমাদের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা প্রতিটি ঘটনার খবর রাখছেন। যে কোনো সময় ঠিক যেটা মনে হবে, যেটা প্রয়োজন, সেটার সিদ্ধান্ত দল নেবে এবং সেটি যেটা জানাবার আপনাদের কাছে ঠিক যেভাবে জানানো হয় দলের তরফে কমিউনিকেট করে দেওয়া হবে। ওকে দাদা, হিন্দি কঠিন ব্যাপার। देखिए नहीं नहीं देखिए, त्रिपुरा में जो हो रहा है वो डेमोक्रेसी जो है वो खत्म कर रहा है भारतीय जनता पार्टी। वो अनडिक्लेयर्ड इमरजेंसी वहां पर कायम कर रहा है। आज भी हमारा दो women MP, Dola Sen and Aparupa Poddar, they have been attacked brutally by बीजेपी का जो गुंडा राज चल रहा है, उनने अटैक किया था दोला सेन और अपरूपा पोद्दार जी को। तो असिस्टेंट ऑफ दोला सेन का एक सहायक वो बुरी तरह जख्म हुआ और 3-4 आदमी बहुत बुरी तरह से जख्म हुआ। अपरूपा पोद्दार का जो बैग, वॉलेट है, मोबाइल है, उन्होंने फेंक दिया था बीजेपी वालों ने और पुलिस इंटरवेन नहीं किया। वो हमला पुलिस बर्दाश्त किया। ये लगातार हो रहा है हमारा ऊपर। जब आईपैक का टीम गया था सर्वे करने के लिए, उनका ऊपर वो जुलूमबाजी चला। फिर
हमारा ऑल इंडिया जनरल सेक्रेटरी अभिषेक बंदोपाध्याय, उनका ऊपर हमला हुआ और अभी तक एक आदमी भी अरेस्ट नहीं हुआ। फिर जब सुदीप, देवांशु, जया और त्रिपुरा का लीडरशिप जा रहे थे, उसको ट्रैप करके पुलिस पायलट से उसको ट्रैप करके उनका ऊपर भी हमला हुआ। उनको बेसलेस एलिगेशन देकर उन्होंने अरेस्ट कर लिया। यह समाचार जब आया तब हमारा लीडर अभिषेक बनर्जी वो वहां पर पहुंचा और फिर उन्होंने अभिषेक बनर्जी के खिलाफ भी और साथ में और 5 आदमी का खिलाफ भी केस दे दिया, पूरा बेसलेस एफआईआर कर दिया। फिर आज जब दोला सेन और अपूर्वा पोद्दार आज इंडिपेंडेंस डे का प्रोग्राम मनाने के लिए, फ्लैग होस्टिंग के लिए जा रहा था, उनका ऊपर बुरी तरह से हमला किया। तो अब नेशनल ह्यूमन राइट्स कमीशन वो क्या कर रहे हैं? विमेन्स कमीशन क्या कर रहे हैं? जब बंगाल में वो